এই গণঅভ্যুত্থানের পরে যখন একটা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, তখন এই অমানুষের দল জামাত আবারও দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, বিএনপি সরকারকে হুমকি দিচ্ছে 16 দিনে নাকি তারা পতন ঘটাবে। অথচ আমরা দেখেছি যে 16 বছর ওই জামাতের মগবাজার কার্যালয়ের তালা ঝুলছিল, ওই তালা খোলার জন্য একজন যায়নি। এখন আমরা নব্য বিপ্লবী দেখছি, যে বিপ্লবীদেরকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের আগে মানে হাসিনার সময় আমরা এদের টু শব্দ শুনি নাই। এখন বড় বড় বিপ্লবী কই থেকে আসছে আই ডোন্ট নো, এরা কোথা থেকে আসছে। রাশেদ খান, আবার আসবো আপনার কাছে। ডক্টর শিব্বির আহমেদ, এই যে নব্য বিপ্লবী বলা হচ্ছে জামাতকে, এবং জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন যে দেশের রাজনৈতিক দখলদারিত্ব এবং চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, বিএনপির কথা বলছে, এখন মানুষ বলে চাঁদাবাজির দল। এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? দুইজনকে হয়তো বলছি যে দুই দলকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা। জামাত 2001 থেকে 2006 বিএনপির সাথে জোটের শরিক ছিল, অনেক বছর রাজনৈতিক জোটেও ছিল। বিএনপি কি এখন চাঁদাবাজের দল হয়েছে নাকি আগেও আসলে ছিল, এখন বলার কারণ কি? আচ্ছা, এখানে দেখেন, প্রথমত হচ্ছে যে মানে আপনি যখন কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন, এইটার একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকবে যে এই ওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝায়। ধরেন কেউ বললো যে চাঁদাবাজ বা চাঁদাবাজি, এই কথাটি দিয়ে আমি বুঝি যে মানুষের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়। সিমিলারলি ধরেন যদি বলে যে এই লোকটা অমানুষ, তাহলে এটা একটা ডেফিনেশন থাকা লাগবে অমানুষ বলতে আসলে কি বোঝায়। আমি জানি না রাশেদ ভাই এক্স্যাক্টলি কি বুঝিয়েছেন, এটা ডেফিনেশন থাকা দরকার। যদি ডেফিনেশন না থাকে তাহলে মানুষ অনেক কিছু অনুমান করে নিতে পারে, এবং সেইটা যদি স্পেসিফিক, চাঁদাবাজি একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, স্পেসিফিক ফিচার কোনো একটা দলের বা কোনো দলের কর্মীদের, এটা যদি কেউ ক্লেম করে যে আপনাদের দলের অনেক মানুষরা চাঁদাবাজি করে এবং আপনাদেরকে চাঁদাবাজের দল বলা হচ্ছে, চাঁদাবাজি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটার একরকম। প্রতিবাদে যদি রাশেদ ভাইও সেই দলকে বলেন যে আপনাদের দলের মানুষরা এই কাজটা করছে স্পেসিফিক একটা, সেটা বলতে পারে। কিন্তু অমানুষটা আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ঝগড়ার ল্যাঙ্গুয়েজ, এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না। মানে যদি স্পেসিফিক জামাত ধরেন, জামাত না ধরেন, না ঠিক আছে বলুন, ধরেন উনি বললো যে জামাত খুন করছে, যে নানান জায়গায় জামাত অনেক মানুষের খুন করে ফেলতেছে, তাহলে আপনি বলতে পারেন যে আপনারা খুন করছেন সারা দেশে এরকম, অথবা আপনারা চাঁদাবাজি করছেন, অথবা আপনারা দর্শন করছেন। মানে কোনো একটা অপরাধের সাথে যদি স্পেসিফিক কানেক্ট করে একটা ওয়ার্ড বলে, সেটাকে আমরা পলিটিক্যাল প্রতিবাদ হিসেবে দেখতে পারি। কিন্তু অমানুষ ইটসেলফ মানে কিছু মিনিং ক্যারি করে না। এনিওয়ে, এটা ওনার রাইট আছে বলার, উনি বলতে পারেন, ব্যাখ্যাও দরকার হলে উনি দিবেন, আমি ব্যাখ্যা করবো না। আর যেটা বলি যে জামাতকে বিএনপি সাথে রেখে মানুষ করার চেষ্টা করেছে, আসলে তো মানে কথা বলতে গেলে হিস্ট্রিক্যাল ব্যাপার টানতে হয়। দেখেন, বিএনপি কিন্তু কোনো কালেই জামাতের সাহায্য ছাড়া ক্ষমতা আসতে পারে নাই। বিএনপি এককভাবে কোনো কালেই পারে নাই। আপনি যদি ধরেন এবার আসে নাই না, এইবারের আগে, মানে এবার তো বিএনপি কোনো কালেই পারে নাই, এবারের কথা বলছে, এবার তো বিএনপি জামাত আলাদা ইলেকশন করেছে, এবারের কথা বাদ দিয়ে বলছে আর কি। জামাত না থাকলে বিএনপি এর আগে ক্ষমতায় আসতে পারতো না, কখনোই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে নাই এবারের নির্বাচনের আগ পর্যন্ত, কারণ এবারের নির্বাচনে জামাত বিএনপি সরকার দল বিরোধী দল হয়েছে। আপনি যদি ইভেন হিস্ট্রিক্যালিও দেখেন, মেজর জিয়া যে পাওয়ারে আসছেন, মেজর জিয়াকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হলো, সেখানে যে সিপাহী জনতার স্লোগান হলো, আপনি দেখবেন ওখানে জাসদ ছিল এবং সেনাবাহিনী ছিল, জনতা ছিল। তো ওখানে স্লোগান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার। জাসদ তো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। সেই স্লোগান কারা দিয়েছিল? জিয়াকে যখন মুক্ত করা হয়েছিল, সেই জনতা কারা ছিল? সেই জনতা ছিল জামাতের লোকজন, সেই জনতা ছিল মুসলিম লীগ, সেই জনতা ছিল ইসলামপন্থী জনতা। সো জিয়াউর রহমানকে পাওয়ারে নিয়ে এসেছে ইসলামপন্থী জনতা। জিয়াউর রহমান নিজে একজন ইসলামপন্থী মানুষ ছিলেন। উনি ক্ষমতায় এসে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস সংযুক্ত করেছেন সংবিধানে, এবং আরো নানান সংস্কার করেছেন। 91-তে আসেন, 91-তে বিএনপি 140 আসন পেয়েছিল, ক্ষমতায় আসতে পারে নাই। জামাত ইসলামী 18 সিট নিঃশর্তভাবে দিয়ে জামাত বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো জামাতের সহযোগিতাতেই বিএনপি এসেছে, এবং জামাত নিঃশর্তভাবে দিয়েছে। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ একটা এমপি, তারপরও একটা মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু জামাত তখন 18টা আসন দিয়ে একটা মন্ত্রণালয় বিএনপির কাছ থেকে নেয়নি, নিঃশর্তভাবে দিয়েছে যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সমর্থন দিলাম। জামাত সবসময় দলের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে। আবার 2001-এ আসেন, জামাত সহ জোট করে কিন্তু বিএনপি পাওয়ারে এসেছে। আমি যে প্রশ্নটা করছিলাম, চাঁদাবাজ মনে হয়নি, এখন কেন চাঁদাবাজ মনে হয় না বা না হওয়া না, বিএনপি চাঁদাবাজি 2001 থেকে 2006 সময় বিএনপি চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন হয়েছে। কিন্তু জামাত সরকারে তখন 2 জন মন্ত্রী মাত্র ছিল। সরকারের 50 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী, মানে 25 ভাগের 1 ভাগ না, সরি, এনিওয়ে, মানে খুবই ক্ষুদ্র একটা অংশ। তো সরকারের মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং তারা যে 2টা মন্ত্রণালয় চালিয়েছে সেটা তাদের শত্রুরাও স্বীকার করেছে, যে 2টা মন্ত্রণালয়ে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি হয় নাই, তারা কেউ প্রুফ করতে পারে নাই। তার মানে হচ্ছে তারা তাদের যে দায়িত্বের জায়গা ছিল সেটা সততার সাথে পালন করেছে এবং জাতির সামনে প্রুফ করেছে। এখন বিএনপি যেটা করেছে সেটা বিএনপির দায়।
সেটা যদি কেউ তদন্ত করতে চায় করতে পারে। যেহেতু জামাত তখন বিএনপির সাথে জোটে ছিল, বিএনপিকে তো পাবলিকলি সে শেমিং করবে না, সে ইন্টারনালি বলেছে নানান ব্যাপারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে জামাত ইন্টারনালি বলেছে বলে আমি জানি, শুনেছি জামাত নেতাদের কাছে। তো এগুলো বলেছে। বিএনপি এখন এসে যে চাঁদাবাজি করতেছে 25-এর পরে, 24শে জুলাইয়ের পরে, এইটা আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে 24শে জুলাইয়ের মানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাজার পাবো, দেশ পাবো, এবং 5ই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছিল কয়েকদিন সাময়িকভাবে, মানুষ কিন্তু আনন্দ উল্লাস করতেছিল, বাজারে সবজির দাম কমে গেছে, ট্রাক ড্রাইভার বলছে চাঁদা দিতে হয় না কোথাও, সেটা আবার ফিরে এসেছে বিএনপির হাত ধরে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশে খুবই আনএক্সপেক্টেড। এইটা আমি মনে করি সরকারের আর স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। তারেক রহমান এটা স্বীকার করেছেন যে আমরা আছে, আমাদের দলের মধ্যে এরকম লোকজনরা আছে, কিন্তু বন্ধ করতে আমি একটু সময় নিতে হবে, বা হয়তো এনিওয়ে উনি মনে করছেন যে ইমিডিয়েটলি বন্ধ করতে পারবেন না বা কিছুদিন পারমিট করতে হবে। তো আমি মনে করি সরকার এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিবে, কারণ এটা বিএনপির জন্য কলঙ্কজনক, দেশের জন্য ক্ষতিকর। এটার একটা কারণ হচ্ছে যে বিএনপির আসলে যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে দাঁড়াবে, রাজনৈতিক দলের অর্থায়নটা কিভাবে হবে, এটা আসলে কোনো মডেল নাই। এ কারণে তাদেরকে চাঁদাবাজির উপর নির্ভরশীল হতে, কারণ কর্মীদেরকে তো পালতে হবে। তো কর্মীদের না পারলে তো দল হবে না, মিছিল হবে না, মিটিং হবে না। এটা একটা ক্রাইসিস আসলে পলিটিক্যাল বিএনপিকে পার্টি। জামাত চাঁদাবাজের দল বলছে ঠিকই, কিন্তু মানুষ তো সংখ্যাগরিষ্ঠ আসলে তাদেরকেই আসলে ভোট দিয়ে নিয়ে এসেছে। তার মানে মানুষ বলে না আসলে জামাত না, আসলে মানুষ ভোট বলছে। দিয়েছে বলে তো তারা ক্ষমতায় এসেছে। মানুষ ভোট দিয়েছে, সেটা তো ফাংশন করছে। মানুষ ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় এসেছে। সেটার সাথে তো এখন যে ক্ষমতায় এসে তারা চাঁদাবাজি করবে, এটা তো মানুষ ম্যান্ডেট দেয় নাই। আমাদের ভাই বললেন যে জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি। আপনি যদি সেই 91 নির্বাচনটা বিশ্লেষণ করেন, সে সময় আওয়ামী লীগ পেয়েছিল 88টি, জামাত 18টি, এবং আপনার জাপা পায় 35টি, স্বতন্ত্র এবং অন্যান্য 19টি। সব থেকে বেশি আসন 140টি পায় বিএনপি। দেখেন এই যে আপনার জাপার সাথে কি আওয়ামী লীগ জোট করতে পারতো? আবার এই জাপা এবং জামাত মিলে কি আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতা আসতে পারতো? কোনো ইকুয়েশনই ওই সময় বিএনপির বাইরে কেউ ক্ষমতা আসতে পারে না, আপনি যত ইকুয়েশন করেন। সুতরাং এই কথা বাদ দেন, বরং আপনি ওই সময় বিএনপির সাথে যাওয়ার কারণে আপনি মন্ত্রিত্ব নেননি, কিন্তু আপনি সরকারে ছিলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি দেখবেন যে সময় সেই 2001 এবং 6-এর আলাপটা আসে, বা আপনার 91 থেকে 96 পর্যন্ত এই আলাপটা আসে, এই সময় তো জামাত ইসলাম বিএনপি সরকারের কাছ থেকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিয়ে, এই যে ইসলামী ব্যাংক বলেন, এই যে ইবনে সিনা বলেন, যত আর্থিক প্রতিষ্ঠান তাদের আছে, সবগুলো কিন্তু ওই সময় বিএনপির সময় তারা গড়ে তুলেছে। এই কৃতজ্ঞতা তাদের নাই। আজকে যে জামাত ইসলাম বাংলাদেশের সব থেকে ধনী দল, এটা তো বিএনপির সাথে থাকার কারণে তারা এই সুযোগ সুবিধা পেয়েছে। এই স্বীকার তারা করবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশে যদি অকৃতজ্ঞদের দল থাকে, সেটা হলো জামাত ইসলাম, এবং এইটা অমানুষদের দল বললেও ভুল হবে না, যে কথা আমি বলেছি। তখন তো আমরা ইসলামী ব্যাংকের এই অবস্থা দেখিনি। আমি সেটাই বলছি যে এই যে ভিত্তিটা আপনি সৃষ্টি করেছেন, হ্যাঁ 83-তে করেছেন, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকারে থাকার কারণে এটার সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিয়েছেন, সুযোগটা পেয়েছেন, অন্যথায় পারতেন না। তো আমি শেষ করি, সাব্বির ভাই এই কথা বারবার বলে, এবং তিনি বলেন যে ওই সময় যদি 86-তে বিএনপি নির্বাচনে যেত, তাহলে এরশাদ নাকি ক্ষমতা কন্টিনিউ করতে পারতো না। জাতীয় বেঈমানের অধীনে নির্বাচনে বিএনপিকে যাইতে বলে। বেঈমান জামাত ইসলাম হইতে পারে, বিএনপি কখনো বেঈমানি জাতির সাথে করে নাই, বেঈমানি করবে না। যেটা ফরিদ ভাই আবার বললেন যে বিএনপি প্রতারণা দিয়ে শুরু করেছে। দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ, ঐক্যমত কমিশনে যে আলাপটা হয়েছে, সেখানে তো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এবং ঐক্যমত কমিশনের ওই ব্যাপারটাই ছিল সংবিধান সংস্কার পরিষদের মতন। বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হবে, এটা ফরিদ ভাইও জানতো না, আমিও জানতাম না, বাংলাদেশে কেউ জানতো না। যেহেতু 9 মাস আমরা সংবিধান সংস্কার পরিষদে আলোচনা করেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশন নামে গঠন করেছিল, এখন নতুন করে কি 5 বছর এই সংবিধান সংস্কার নিয়ে আপনি আলোচনা করবেন, আর আপনি অন্যান্য বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, কাজ করবেন না? দেশে এই সংকট, ওই সংকট, এই সমস্যা, ওই সমস্যা, জনগণের জন্য এই কাজ করা লাগবে, এগুলো নিয়ে আপনার বিরোধী দলের কোনো বক্তব্য নাই। বিএনপি নাকি এখনো চাঁদাবাজি করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি স্বীকারই করে নিয়েছে। সরকারের একটা ম্যান্ডেটের মধ্যেই ছিল, সরকার এসেই সংস্কার অবশ্যই রাষ্ট্রের পুনর্গঠন সংস্কার সবই করবে। এবং যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের আমরা পুরোটাই বাস্তবায়ন করব, এবং এই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। এবার আসি, আমাদের ভাই বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে হ্যাঁ আমার দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, তিনি নাকি এক প্রকার স্বীকার করে নিয়েছে। দেখেন চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা, আমি কিন্তু আগের বক্তব্যে ক্লিয়ার করেছি, তারপরে উনি আবার আনলেন চাঁদাবাজি। যেমন আপনার এই অফিসে মনে করেন একজন সাংবাদিক, এই প্রতিষ্ঠান, একজন সাংবাদিক যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে, কথার কথা, তাহলে কি এই প্রতিষ্ঠান পুরোটা তার দায় নিবে? এটা সম্ভব? যিনি অপরাধ করেছে তার বিচার করতে হবে। ঠিক একইভাবে বিএনপি করে কিন্তু অপরাধ করেছে, এরকম কেউ থাকলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নাই। কিন্তু আপনার শিশির মনির, সে কি করলো? সে আবরার
ফাহাদের খুনিদের আইনজীবী ছিল। এরা জামাত ইসলামের নমিনেশন দেয় কিভাবে? আবরার ফাহাদের খুনিকে কিভাবে নমিনেশন দেয়? রোজা পূজা নাকি এক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই জন্যই তো বলছি যে এরা অমানুষের দল, এরা মানুষগুলোকে পালছে, আবরারের খুনিদেরকে পালছে, এদেরকে নমিনেশন দিয়েছে। এরা আবার বড় বড় আইনজীবী হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে। হোয়াট ইজ দিস? আজকে কারা জাতির সাথে প্রতারণা করছে আপনি একটু মিলিয়ে নেন। এরপরে তাদের নাকি পেট চালাইতে হয় চাঁদাবাজি করে। দেখেন, আমি আগেই স্বীকার করেছি যে চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা। এই চাঁদাবাজ জামাতের মধ্যেও আছে, এনসিপির মধ্যেও আছে, এনসিপির নেতারাও প্রোটেকশন দিয়েছে, কোথাও কোথাও এই বিএনপির মধ্যেও ঢুকে পড়ে, এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল। সুতরাং এই সার্বজনীন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেইটা নিয়ে আসেন আমরা আলোচনা করি। ফরিদ ভাই শোনেন, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, শেখ হাসিনা ফেরে, সবার আগে গুলি চালাবে তারেক রহমানের বুকে। আমি এর আগে বলেছিলাম যে তারেক রহমান তিনি 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন। যদি বাংলাদেশে তিনি থাকতেন তাহলে শেখ হাসিনা তাকে ফাঁসির কাস্টে ঝোলাতো। আজকে তারেক রহমানকে নিয়ে আপনারা মন্তব্য করেন, নাসিরউদ্দিন পাটোয়ারিতে যথার্থই বলেছে। তাহলে আপনারা কিভাবে বলেন যে এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে? আমরা তো দেখছি আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে যারা ছাত্রলীগ ছিলেন, অপরাধ করেন নাই, তারা আমাদের দলে আসতে পারেন। আপনি ফিল্টারিং করেছেন? আপনি ফিল্টারিং করেছেন? আপনি শোনেন, হাসনাত এবং সার্জিস, আমি আগেও বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুক তারা দুজন আমার সাথে টকশোতে আসুক, আলোচনায় আসুক। এই দুজন শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গণ অভ্যুত্থানের সময় কাজ করেছিল। তারা 19 জুলাই হাসিনা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল। দেখেন, 3 আগস্টের সিদ্ধান্ত হয়েছে, 6 আগস্ট থেকে 5 আগস্ট লং মার্চ আনা হয়েছে। এই সিদ্ধান্ত ওরা জানতো না, অর্থাৎ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জানতো যে এই দুজন মির্জাফর, এই জন্য এদেরকে বাদ রেখে কিন্তু পলিসি বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এমনকি ডিবির হেফাজতে যে সময় আপনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং বাকের মজুমদার তাদেরকে টর্চার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই সময় হাসনাত এবং সার্জিস তারা কিন্তু পুকুর পাড়ে ঘুরতো আর জুস খেত। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের ভিতরে সমস্যা আছে, বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে। সেই সার্বজনীন সমস্যা আসেন কিভাবে সমাধান করা যায় এইটা নিয়ে কথা বলেন না। দুইজন আজকে একসুরে কথা বলছেন, অথচ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা জামাতকে নিয়ে বিএনপির থেকে বেশি সমালোচনা করেছেন। আপনারা বলেছেন জামাত এদেশের জন্য হুমকি, মানচিত্রের জন্য হুমকি, স্বাধীনতার জন্য হুমকি। সেই জামাতের সাথে কোন ক্ষমতা পেলেন যে জামাতের সাথে আপনারা হাত মিলালেন? এই দেশবিরোধী চক্র আপনারা নিজেরাই বলেছেন। বিএনপি তো অত সমালোচনা জামাতকে নিয়ে করে নাই, বরং বিএনপির সাথে জামাতের বিরোধটা কখন হলো? যে সময় জামাতের আমির বলল এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনবো না। আরে বিএনপি কে ফেসিবাদ বলছেন? যে সময় আপনি বিএনপির সাথে ছিলেন ওই সময় বিএনপি কি ফেসিবাদী কায়েম করেছে? আর যদি করেও থাকে তার দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনিও তো অপরাধী। নিজের অপরাধটা স্বীকার করেন না, নিজের ভাগটা যদি দিয়ে দিত তাহলে আপনি আজকে বিএনপির পক্ষেই বলতেন। ওই যে বললেন না যে যখন আমরা সরকারি দল আর অপোজিশনে এক হয়ে গিয়েছি তখন চক্রান্তকারীরা তাদের মুখে ছাই পড়েছে, অর্থাৎ জামাত চাই ক্ষমতার ভাগ। দেশের জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা আগামীতে ক্ষমতায় যাবেন না, সমস্যা কি? কিন্তু আপনারা প্রতিনিয়ত বলছেন বিএনপি নাকি সংস্কার বিরোধী, বিএনপি নাকি চাঁদাবাজ। তো বিএনপি তো চাঁদাবাজ, সংস্কার বিরোধী, এটা আপনারা বলেছেন। এরপরে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এখন বিএনপিকে যারা ভোট দিয়ে ক্ষমতায় আনলো, সাব্বির ভাই, ফরিদ ভাই, আপনি কি বলবেন যে তার হ্যাঁ শিব্বির ভাই, আপনারা কি বলবেন তাহলে কি ওই জনগণ চাঁদাবাজ? অর্থাৎ চাঁদাবাজরা সবাই মিলে সরকার গঠন করেছে, আপনি কি এই কথা বলবেন? রাশেদ খান, আচ্ছা, আরেকটা বিষয় বলে শেষ করি, একটু শেষ করি 1 মিনিটে। শুনেন, এই যে আমাদের বললেন যে একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বিএনপিতে গিয়েছেন। এখন উপদেষ্টারা যদি তারা মনে করে রাজনীতি করতেছে, আপনি কি করবেন? একজন উপদেষ্টা বিএনপিতে গিয়েছে, 2 জন উপদেষ্টা আপনার এনসিপিতে গিয়েছে, নাহিদ ইসলাম গিয়েছে, আপনার আসিফ মাহমুদ গিয়েছে। এখন আপনি কি করবেন? আর একজন উপদেষ্টা কোথাও যায়নি, ছাত্র উপদেষ্টা। ভবিষ্যতে হয়তো আরো উপদেষ্টারা আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যরা, যেটা তারা ফলাও করে প্রচার করলো, তারা নাকি এনসিপিতে যুক্ত হয়েছে। তো হয়তো ভবিষ্যতে, যেহেতু এনসিপি গঠনের মূল নায়ক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারি এনসিপির প্রধান তিনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, এটাও তো হতে পারে। আচ্ছা, ফরিদুল হক কিছু বলতে চান এই প্রসঙ্গে? না, এটা তো বললাম যে এনসিপি, ধরেন আগের সরকার যদি এনসিপি সরকার, তাহলে বিএনপি সরকার তো এনসিপি সরকার, এটা তারেক রহমানের সরকার না, এটা নাহিদ ইসলামের সরকার। এটা আমি বললামই, কারণ যে কোনো একটা সাধারণ ব্যক্তি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থেকে ফরেন মিনিস্টার হওয়া দুটো নিশ্চয়ই এক জিনিস না। এটা রাশেদ খান সাহেব ভালোভাবে জানেন, কারণ পররাষ্ট্রমন্ত্রী কারা হয়, তারা কিভাবে বাংলাদেশকে চালায়, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে জানেন। আর উনি চাঁদাবাজি নিয়ে অনেক কথা বললেন, সার্বজনীন সমস্যা, এটা ঠিক আছে, কিন্তু বিএনপির পদধারী 7 থেকে 8,000 লোককে বহিষ্কার করা হয়েছিল শুধু ইন্টারিম সময়। এরপরে বোধহয় বেশিরভাগ লোকই ফেরত চলে গেছে বিএনপিতে, বেশিরভাগ লোক আবার পুনর্বাসিত হয়ে গেছে। তখন আসলে পরিস্থিতি সামলানোর জন্য ইনস্ট্যান্ট করা হয়েছিল। এইরকম ঘটনা অন্য কোনো দলের মধ্যে আছে আমার জানা নেই। তো এবং মানে আমরা পত্রিকাতে কয়েকদিন পর পরই বিভিন্ন রিপোর্ট দেখি, ইভেন চাঁদাবাজি করতে গিয়ে যারা পুলিশের হাতে অ্যারেস্ট হন তাদেরকে বিএনপির বড় বড় নেতারা গিয়ে ছাড়িয়ে আনেন থানা থেকে, এগুলো তো আমরা দেখতে পাই।
তো এটা সার্বজনীন সমস্যা বলার মধ্যে দিয়ে ওই যে ওই ফ্রেমিংটা আনা যে লিগার অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার, এটা বলার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয়। আচ্ছা। আর সবাই চাঁদাবাজি করার বলার মধ্যে দিয়ে বিএনপি চাঁদাবাজিকে নর্মালাইজ করা হয়। বিএনপির পলিটিক্যাল ইকোনমি কি? চাঁদাবাজি যদি করতে না পারে, পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে পয়সা ইনকাম করতে যদি না পারে, কতজন মানুষ বিএনপি করবে? ওই জায়গাটা আপনি জানতে হলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন আসলে এত চাঁদাবাজির মহামারীটা হয়। এই জায়গাটা হচ্ছে পরিষ্কার, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে বহু আগে থেকেই একটা পলিটিক্যাল পাওয়ার ক্রিয়েট হয় এবং এইটাকে ব্যবহার করে পয়সা নেয়। আপনি দেখবেন যে যখনই একটা রেজিম চেঞ্জ হয়, ওই রেজিমের মধ্যে ধরেন একটা বিরাট বড় অংশের মানুষ পয়সাপাতি কামায়, পরে আবার রেজিম চেঞ্জ হয়ে গেলে ওরা চলে যায়, আবার নতুন একটা গোষ্ঠী এসে পয়সা কামায়। এটা হচ্ছে যে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এই রাষ্ট্রকে আমাদের দেখেন, আমরা যে বলি যে ওনারা সংস্কার করতে চান না, কেন? উনি তো আসলে এই রাষ্ট্রটা টিকিয়ে রাখতে চান, এই ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চান। এইটা হচ্ছে যে ওনাদের মূল জায়গাটা। কারণ এইটা টিকিয়ে রাখলে এটার যে পলিটিক্যাল ইকোনমি তৈরি হয়, ওই ইকোনমির সুবিধাটা ওনারা পান, এই জন্য ওনারা টিকিয়ে রাখতে চান। এটা কিন্তু অন্য কিছু না। এত কিছুর পরে আপনি দেখলেন না, আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হয় নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অঘোষিতভাবে প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়ে রাখছে যে উনি হচ্ছেন সংবিধান রক্ষামন্ত্রী কিংবা রাষ্ট্র রক্ষামন্ত্রী, মানে আওয়ামী লীগের রাষ্ট্র, আওয়ামী লীগের আইন কানুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আওয়ামী লীগের সংবিধান সবকিছু টিকে রাখার জন্য দারুণ সুটবুট পরে পার্লামেন্টে দাঁড়িয়ে সুন্দরভাবে উনি বক্তব্য দিলেন। ব্যাপারটা হচ্ছে যে এই পুরো একেবারে ইকোসিস্টেমটা ওনারা শেষের টিকে দিকে রাখতে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে ডক্টর শিব্বির আহমেদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নথি বলছে যে 2025 সালে রুটিন টিকাদানের হার ছিল 97%, টিকা পর্যাপ্ত ছিল, হামের টিকার কথা বলছি। তারপরও ক্যাম্পেইন এবং পলিসি ম্যানেজমেন্টের অভাবে এত বড় বিপর্যয়, হামের এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশে 400-রও বেশি শিশু মারা গেছে। স্বাস্থ্য খাতের এই পুরো সংকটকে আপনি কিভাবে দেখেন? যে এটি আসলে একজন ব্যক্তি, সাবেক যে উপদেষ্টা ছিলেন, তার অবহেলা হিসেবে দেখেন, নাকি এটি আসলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোগত ব্যর্থতা? আমি এই প্রশ্নে আসার আগে জাস্ট 30 সেকেন্ড একটু দুটো জিনিস একটু অ্যাড করে নিই। রাশেদ ভাই বলছিলেন যে 91 সালে নির্বাচনে আওয়ামী লীগ পাওয়ারে আসতে পারত না, বিএনপি পেয়েছে 140 আর বাকি 160 ছিল। আওয়ামী লীগ চেষ্টা করছিল সেই 160কে অ্যাকোমোডেট করে একসাথে, কারণ জাপা রাজি হয়েছিল, জামাতের পায়ে ধরে সালামও করেছিল যে জামাত করা যায় না, তাহলে তারা হচ্ছে রাজি করলে ওই বাকি 160 এর মধ্যে থেকে 150 জনকে রাজি করাতে পারলে তারা পাওয়ারে আসতে পারতো। এরকম হয় দুনিয়াতে হয়েছে, তুলনামূলক কম ভোট পেয়ে অনেকে পাওয়ারে এসেছে। কিন্তু জামাত দেশের কথা চিন্তা করে বিএনপিকে সমর্থন দিয়ে